প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমরা গত দিনে আমরা শক্তি সংরক্ষণ নীতিটা শুধু লিখে দিয়েছিলাম। আমরা চতুর্থ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকসে আমরা এখানে আসছি, যে আজকে আমরা আলোচনা করব ওই শক্তি সংরক্ষণশীলতা নীতির যেটা আছে সেটারই পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণশীলতা নীতিটার প্রমাণ। অর্থাৎ এটা বস্তুকে যদি আমরা এই এ বিন্দু থেকে ছেড়ে দেই, সেটা অভিকর্ষ বলের প্রভাবে ধীরে ধীরে ভূপৃষ্ঠের দিকে পড়বে। তা এখন আমাদের দেখাতে হবে যে এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ যেটা হবে, বি বিন্দুতেও ওই পরিমাণ শক্তি থাকবে এবং সি বিন্দুতেও ঠিক একই পরিমাণ শক্তি থাকবে। তা আমরা যদি ধরা যাক একটা বস্তুকে এই ভূমি থেকে এইচ উচ্চতায় উঠায় এ বিন্দুতে আনা হলো, টোটাল উচ্চতাটা হলো এইচ। তারপরে যদি বস্তুটাকে আমরা মুক্তভাবে এ বিন্দুতে যখন বস্তুটা অবস্থান করবে, তখন এই বস্তুতে সঞ্চিত সম্পূর্ণ শক্তি হবে বিভব শক্তি। তারপরে এখানে কোনো গতিশক্তি থাকবে না, কারণ এখানে বস্তুটা স্থির থাকবে। তারপর যখন বস্তুটাকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হবে, তখন সেটা আস্তে আস্তে বি বিন্দুতে আসবে। এই বি বিন্দুতে বস্তুর বিভব শক্তিও থাকবে, গতিশক্তিও থাকবে। যত নিচের দিকে নামতে থাকবে ততই বিভব শক্তি কমতে থাকবে, গতিশক্তি বাড়তে থাকবে। পড়তে পড়তে যখন সি বিন্দুতে আসবে, একেবারে ভূমি স্পর্শ করার মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে বিভব শক্তি থাকবে না, অর্থাৎ বিভব শক্তি হবে শূন্য, আর গতিশক্তি থাকবে সর্বোচ্চ পরিমাণে। তা আমরা সেটাই দেখানোর চেষ্টা করব। তাহলে প্রথম থেকে আমরা একটু লিখব যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। গাণিতিক পুরো অংশটাই আমরা দেখানোর চেষ্টা করব। ধরি একটি বস্তুকে ভূমি হতে উঠিয়ে এ বিন্দুতে আনা, অর্থাৎ বস্তুটাকে এই উচ্চতায় আমরা উঠায় এ বিন্দুতে নিয়ে আসলাম। এখন এ বিন্দুতে মোট শক্তি হবে বিভব শক্তির সমান, অর্থাৎ এখানে কোনো গতিশক্তি থাকবে না, সমান। বস্তুটিকে মুক্তভাবে পড়তে দেয়া হলে এটি এক সময় বি বিন্দুতে আসবে। বি বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তি উভয়ে থাকবে, উভয়ে থাকবে। আচ্ছা, এখন আমরা এ বিন্দুতে, বি বিন্দুতে আর সি বিন্দুতে মোট শক্তিটা আমরা বের করার চেষ্টা করব। এখন যদি আমরা লিখি এ বিন্দুতে বিভব শক্তি, এই বস্তুটার ভর হবে এম, যে এম ভরের একটা বস্তুকে উপরে উঠায় নেওয়া হয়েছে। এ বিন্দুতে বিভব শক্তি ইপি সমান এম জি এইচ। আমরা বিভব শক্তির সূত্র জানি যে ইপি ইকুয়াল টু এম জি এইচ। এই বিন্দু থেকে বস্তুটা যত উচ্চতায় থাকবে সেটি। আর এ বিন্দুতে গতিশক্তি ই কে সমান 0। তাহলে অতএব এ বিন্দুতে মোট শক্তি ই এ সমান ইপি প্লাস ইকে সমান এম জি এইচ প্লাস 0 সমান এম জি এইচ।
এই পর্যন্ত। তাহলে এই বিন্দুতে মোট শক্তির পরিমাণ হচ্ছে mgh। আবার বি বিন্দুতে বিভব শক্তি EP1 সমান mg, উচ্চতাটা হবে এই ভূমি থেকে এই বি বিন্দু পর্যন্ত। আমরা এই ভূমি থেকে বি পর্যন্ত উচ্চতা ধরেছি কতটুকু, h মাইনাস এক্স। তাহলে হবে h মাইনাস এক্স সমান mgh মাইনাস mgx। এটা দ্বারা এটাকে গুণ দিলাম। এইটা থাকলো বি বিন্দুতে বিভব শক্তি। এখন বি বিন্দুতে গতিশক্তি বের করব। বি বিন্দুতে গতিশক্তি ek1 সমান হাফ mv স্কোয়ার। এখন আমরা গতির সমীকরণ থেকে এই ভি স্কোয়ারকে সরানোর চেষ্টা করব। তা আমরা জানি যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2gh। পরন্ত বস্তুর ক্ষেত্রে যখন মুক্তভাবে পড়বে তখন এটা প্লাস, পরন্ত বস্তুর ক্ষেত্রে তো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। এখন আমরা যদি বস্তুটা যেহেতু এখান থেকে পড়ন্ত বস্তু এখান থেকে পড়া শুরু করছে, সেক্ষেত্রে আদিবেগ ইউ সমান হবে 0 এবং এইচ সমান হবে এক্স। এই বিন্দু থেকে বি বিন্দুতে আসবে, যেটা আমরা এক্স ধরেছি, এখানে দেখিয়েছি যে এই বিন্দু থেকে এই বিন্দু এক্স, এইচ সমান এক্স। তাহলে অতএব বি বিন্দুতে গতিশক্তি তার আগে আমরা এটা ব্যবহার করব যে অতএব ভি স্কোয়ার সমান 0 প্লাস 2gx সমান 2gx। এখন বি বিন্দুতে গতিশক্তি বের করব। তাহলে অতএব বি বিন্দুতে গতিশক্তি ek1 সমান হাফ এম লিখব গুণন এই ভি স্কোয়ারের মান আমরা বের করলাম 2gx। এই টু কেটে যাবে, থাকবে হলো mgx। তাহলে আমরা বি বিন্দুতে গতিশক্তি একটা পেয়েছি mgh মাইনাস এক্স, সামনে দেখিয়েছি বিভব শক্তি, আর বি বিন্দুতে গতিশক্তি ek1 সমান হচ্ছে mgx। তাহলে বি বিন্দুতে মোট শক্তি হবে বি বিন্দুতে মোট শক্তি EB সমান EP1 ek1। এটার মান আমরা পেয়েছি mgh মাইনাস mgx প্লাস ek1 এর মান হচ্ছে mgx সমান এটা আর এটা কেটে যাবে, থাকবে হলো mgh। তাহলে আমরা এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ পেয়েছিলাম mgh, ঠিক একইভাবে বি বিন্দুতে পেলাম আমরা mgh। অনুরূপভাবে দেখানো যায় সি বিন্দুতে মোট শক্তির পরিমাণও হবে mgh। অনুরূপভাবে সি বিন্দুতে মোট শক্তি EC ইকুয়াল টু হবে mgh। তাহলে এখানে দেখাতে পাচ্ছি আমরা EA সমান EB সমান EC, অর্থাৎ এ বিন্দুতে মোট শক্তির পরিমাণ, বি বিন্দুতে মোট শক্তির পরিমাণ এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ একই। তো এই জন্য এটাকে আমরা দেখাতে পারতেছি যে প্রত্যেকটা বিন্দুতেই মোট শক্তির পরিমাণ
একই, তাহলেই বলা যায় যে এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতিটি প্রযোজ্য হয়েছে, অর্থাৎ শক্তির সংরক্ষণ নীতি এখানে প্রযোজ্য। আচ্ছা, এখন আমরা যদি একটা অঙ্কের কথা, এই চিত্র আকারেই যদি একটা উদ্দীপক অনুসারে যদি আমরা একটা অঙ্ক দেখাই, এই বস্তুটার ভর ধরে নিলাম 5 কেজি, একশো মিটার। এটা বি বিন্দু, সি বিন্দু। এই বি থেকে সি এর উচ্চতা হচ্ছে 40 মিটার, আর এই সি থেকে এর উচ্চতা ধরে নিলাম 100 মিটার। এখন যদি বলা হয় যে গ নম্বরে যদি আমরা বলি যে এ বিন্দু হতে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দেয়া হলে বস্তুটি ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে? আর ঘ নম্বরে উদ্দীপকের আলোকে এ বি ও সি বিন্দুতে শক্তির নিত্যতা সূত্রের সত্যতা যাচাই করুন। আচ্ছা, তাহলে আমরা ঠিক এখানে যেটা বুঝলাম যে গ নম্বরে যেটা হবে যে এ বিন্দু থেকে এই বিন্দুতে পড়তে, এটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা 3 অধ্যায়ে, এটা মোটামুটি 2 অধ্যায়ে পড়ন্ত বস্তু তারপর নিক্ষিপ্ত বস্তুর সূত্র আমরা আলোচনা করেছিলাম। সেখান থেকে যদি আমরা এখান থেকে বস্তুটা পড়তে ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে এটা প্রশ্ন গয়ে, তাহলে এখানে বস্তুটার আদিবেগ কত হবে? 0, উচ্চতা কত ধরা হবে? 100, আর অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তা এখন আমরা যদি বলি যে এটা ভূমিতে আঘাত করতে কত সময় লাগবে, টি কত, তাহলে আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh এই সূত্র, অথবা এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটা সূত্রই বেটার হবে। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, যেখানে এইচ এর মান জানা, ইউ এর মান জানা, জি এর মান জানা, টিটা শুধু বের করতে হবে। এটা এভাবে আসবে। দেখো একটু, তাহলে প্রথমে গ এর সমাধান হচ্ছে গ। তাহলে আমরা এখানে দেখব যে গয়ে দেওয়া আছে আদিবেগ ইউ সমান 0 মিটার পার সেকেন্ড, উচ্চতা এইচ সমান 100 মিটার, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সময় টি সমান কত? তাহলে আমরা জানি এইচ সমান ইউটি প্লাস হাফ
জিটি স্কোয়ার, বা মান বসাবো 100, এটার মান 0 গুণন টি প্লাস হাফ গুণন 9.8 গুণন টি স্কোয়ার, বা 100 সমান 4.9 টি স্কোয়ার। এটা 0 হবে, এটা হচ্ছে 4.9 টি স্কোয়ার, বা টি স্কোয়ার সমান 100 ভাগ 4.9, বা টি সমান √100/4.9। অতএব টি সমান, এটা তোমরা হিসাব করবা, এই হিসাবে যেটা আসবে সেটাই হবে বস্তুটা পড়তে সময়। এখন এটা হিসাব করে যত হবে তারপরে লিখবা যে বস্তুটি এ বিন্দু হতে ভূমিতে পড়তে ঠিক এত সময় লাগবে। এরপরে আমরা ওই শক্তি মুক্ততা সূত্রের যেটা বিষয় বুঝলাম সেটা প্রথমে এখানে আমরা বের করব বিভব শক্তি। বিভব শক্তি হবে mgh। তারপর বের করব গতিশক্তি। গতিশক্তি এখানে কত হবে, সরাসরি 0 আমরা বসাবো, কারণ ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারের মান 0 বসাইলে 0 হবে। আচ্ছা, তারপরে আমরা দেখাই ঘ নম্বরে এ বিন্দুর ক্ষেত্রে উচ্চতা h সমান 100 মিটার, ভর m সমান 5 কেজি। অতএব এ বিন্দুতে বিভব শক্তি ইপি সমান mgh, 5 গুণন 100, 9.8 গুণন 100 সমান একটু গুণ করতে হবে, 5 গুণন 100 গুণন 9.8, 49 এত জুল। আবার এ বিন্দুতে গতিশক্তি ইকে সমান 0 জুল। এটা একবারে 0 করলেও হবে, অথবা কেউ সূত্র যদি লেখে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এম এর মান 5 আর ভি এর মান এখানে বেগ 0 ধরতে হবে, তাহলে 0। তাহলে অতএব এ বিন্দুতে মোট শক্তি ই এ সমান ইপি প্লাস ইকে সমান 4900 প্লাস 0 এত জুল, সমান 4900 এত জুল। এটা এ বিন্দুতে আমরা মোট শক্তি পাইলাম। এরপরে আমরা বি বিন্দুতে আসব। বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুর ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এখানে বিসি সমান দেয়া আছে, বিসি সমান হলো 40 মিটার, তাহলে এবি সমান হবে 100 মাইনাস 40 সমান 60 মিটার। অর্থাৎ আমরা বি বিন্দুতে যখন হিসাব করব তখন বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে কত উচ্চতায়, আর গতিশক্তির ক্ষেত্রে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে এসেছে সেই উচ্চতাটা ইউজ হবে। তাহলে এখন আমরা লিখতে পারবো বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান mgh
সমান এম হচ্ছে 5, 9.8 গুণন এইচ এর মান হবে 40। এই বিভব শক্তির ক্ষেত্রে এটা ভূমি থেকে কত উচ্চতায় আছে সেটা। তাহলে 5 1960 এত জুল। আবার বি বিন্দুতে গতিশক্তি কে সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম এই ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2g এইচ। বস্তুটা যখন এই এ বিন্দু থেকে পড়তে শুরু করবে তখন ইউ এর মান 0, আর এইচ কতটুকু হবে এ থেকে বি পর্যন্ত। এ থেকে বি পর্যন্ত আমরা বের করেছি 60 মিটার। তাহলে হাফ গুণন 5 ইন্টু এটা হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 গুণন 9.8 গুণন 60 সমান হাফ গুণন 5 গুণন এটা তো 0 হবে, 0-এর সাথে ওটা যোগ করলে ওটাই হবে। তাহলে 2 গুণন 60 গুণন 9.8 1176 2940 এত জুল। তাহলে বি বিন্দুতে বিভব শক্তি 1960 আর গতিশক্তি 2940। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কত হবে, দুইটা আমরা যোগ দিব। তাহলে বি বিন্দুতে মোট শক্তি ইবি সমান ইপি প্লাস ইকে। আমরা বোঝার সুবিধার্থে EP1 EK1 এগুলো দিতে পারব। তাহলে এখানে হবে 1960 প্লাস 2940 সমান দুইটা আমরা একখানে যোগ দিলে হবে 49 এত জুল। অনুরূপভাবে সি বিন্দুতেও প্রমাণ করা যায় যে সি বিন্দুতেও মোট শক্তি একই হবে। তাই এক্ষেত্রে অনুরূপভাবে দেখানো যায়, আমরা না করলেও চলবে, সরাসরি আমরা অনুরূপভাবেও দেখাতে পারব। অনুরূপভাবে দেখানো যায় সি বিন্দুতে মোট শক্তি ইসি সমান এত জুল। এখানে ইএ সমান ইবি সমান ইসি। অতএব উদ্দীপকে ঘটনাটিতে ভরবেগের সংরক্ষণ সূত্র প্রযোজ্য হয়েছে। যাই হোক, এই ধরনের অনেক সৃজনশীল তোমরা বইয়ের মধ্যে দেখতে পাবা। বিভিন্ন বোর্ডের প্রশ্ন কিন্তু এরকম অনেক ধরনের প্রশ্ন এসেছে। তোমরা এই জায়গাটাই আজকে ভালো করে আয়ত্তে রাখার চেষ্টা করবা। আমরা নেক্সট ক্লাসে আবার পরবর্তী পড়ানোর চেষ্টা করব। আর কাজ ক্ষমতা পার্থক্য, শক্তি ক্ষমতার পার্থক্য, এগুলা বিষয়, তারপর কর্মদক্ষতা, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তা আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। এই মহামারীর যুগে মহামারীর দিনে তোমরা নিশ্চয়ই নিরাপদে থাকার চেষ্টা করবা। তোমাদের সকলের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।